পাঁচ 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 ফোড়ন। কেমন আছো বন্ধুরা? বাংলা সাহিত্যের কিছু খ্যাত এবং অখ্যাতনামা লেখক লেখিকার গল্প দিয়ে সাজানো আমাদের এই পাঁচফোড়ন বাংলা অডিও স্টোরি চ্যানেল। আজ তোমরা শুনবে হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত একটা ছোট গল্প, ভুতুড়ে রাত। হরিনারায়ণ চট্টোপাধ্যায়, জন্ম 23শে মার্চ 1916 সালে কলকাতার ভবানীপুরে। শৈশবকাল এবং শিক্ষাজীবন বার্মায় কাটিয়ে 1940 সালে কলকাতায় ফিরে আসেন। তার লেখা প্রথম উপন্যাস রেঙ্গুনের পটভূমিকায় লেখা ইরাবতী। শিশুদের জন্য লিখেছেন বহু ছোট গল্প, রহস্য কাহিনী, ভূতের গল্প, রম্য রচনা এবং উপন্যাস। তার মধ্যে উল্লেখযোগ্য হল ভয়ের মুখোশ এবং পাথরের চোখ। তার রচিত সাহিত্য থেকে বাংলায় অভিসারিকা, অশান্ত ঘূর্ণি, জিটি রোড আর হিন্দিতে মুট্ঠি ভর চাউল সিনেমাগুলি তৈরি হয়েছে। সাহিত্যচর্চার পাশাপাশি তিনি আবৃত্তিকার ও অভিনেতা হিসাবে বিশেষভাবে পরিচিতি রাখেন। 1949 সালে চলচ্চিত্র চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তর ভূমিকায় অভিনয় করেছিলেন। 1972 সালে মতিলাল পুরস্কার এবং 1976 সালে তারাশঙ্কর পুরস্কারে তিনি সম্মানিত হন। 20শে জানুয়ারি 1981 সালে কলকাতায় মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আজকের গল্পের সূত্রধর আমি কৌশিক। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভুতুড়ে রাত। সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল। আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে, ডাক বাংলায়। কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিতে গেলেন, কিন্তু পথে বিপত্তি। শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হলো। আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না। ঘড়িতে রাত তখন 11:10। কর্মকর্তা বললেন, মুশকিল হলো দেখছি। এক কাজ করা যাক, সামনেই রাজা বাহাদুরের বাড়ি, রাতটা সেখানেই কাটানো যাক। ফিকে জ্যোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল, মস্ত বড় লোহার ফটক। কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন, দারোয়ান, দারোয়ান। অনেকক্ষণ ডাকার পর আধবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো। কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করলো। সেলাম বাবুজি। নিচের ঘর দুটো খুলে দাও, মোটর খারাপ হয়ে গেছে, আমরা রাতটা এখানেই কাটাবো। আচ্ছা বাবুজি। দারোয়ান ভিড় করে কি বলল, তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল। একটা ঘরে আমি, আর একটায় কর্মকর্তা ড্রাইভার। ঘরের মধ্যে পা দিয়ে বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোছ করা হয়, কোথাও এক তিল ময়লা নেই। উঁচু খাট, তার উপর পরিষ্কার বিছানা, ঝালর দেয়া দুটো বালিশ। সারা রাত বাতি জ্বেলে ঘুমানো অভ্যেস, অন্ধকারে একেবারেই ঘুম হয় না। কম পাওয়ারের নীলাভ বাতিটা জ্বেলে রাখলাম। শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ল পায়ের নিচে একটা চেল রঙের ছবি। সিংহাসনের মতো কারুকার্য করা একটা চেয়ারে একজন প্রৌঢ় বসে, অঙ্গে জমকালো পোশাক, প্রকাণ্ড মুখ, বিরাট গোঁফ, রক্তাক্ত চোখ দুটি যেন জল জল করছে। ইনি সম্ভবত রাজা বাহাদুর, এই অট্টালিকার মালিক ছিলেন। বাইরে বৃষ্টির শব্দ, গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন। একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমের মধ্যে শব্দ কানে এলো। প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে, তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে। এত রাতে কে দরজা ঠেলছে? তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে?
দুহাতে চোখ রগড়ে উঠে বসলাম। না, যেদিকে দরজা, শব্দটা সেদিক দিয়ে আসছে না। ফিরতেই সারা শরীর কেঁপে উঠল। আমি ভীরু এমন বদনাম কেউ দেবে না, কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকেই বা অস্বীকার করি কি করে? ছবির ফ্রেমটুকু রয়েছে, রাজা বাহাদুর নেই। ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে, এক পোশাক, এক ভঙ্গি, নিশ্চল নিথর, তবু হাতের মুষের সিংয়ের ছড়িটা মেঝের ওপর ঠুকছেন। আমার মনে হলো শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে। চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি। চুপচাপ রইলাম। বাইরে ঝড়ের গতি আরো উদ্দাম। হঠাৎ একসময় শব্দ করে দরজা খুলে গেল। হাওয়া ঝলকের মধ্যে দীর্ঘ কৃশ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো। এগিয়ে আসতেই দেখতে পেলাম লোকটার খালি গা আর ময়লা ধুতি হাঁটুর ওপর তোলা, মাথায় মোটা টিকি। এদেশের চাষাবশ লোক বলেই মনে হয়। লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতেই ভ্রুকুটি ফুটে উঠল। কে? আমি ঠাকুর প্রসাদ। ঠাকুর প্রসাদ এখানে এত রাতে কি দরকার? আমার ছেলে শিবপ্রসাদ কই? শিবপ্রসাদ? তা আমি কি করে জানবো? হ্যাঁ, তুমি জানো। তোমার লোকটাকে ধরে এনেছে। আমার আমার খাজনা বাকি ছিল 2 বছর ধরে দিতে পারছি না, তাই তোমার লোক আমার আমার ছেলেকে ধরে এনেছে। কোথায় বলো, বলো কোথায়, কোথায় আমার ছেলে, বলো। মনে হলো রাজা বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন। একবার খোলা দরজার দিকে দেখলেন, এই আশায় যদি তাঁর কোনো পাইক এ ঘরে এসে পড়ে। কিন্তু না, কেউ এলো না। এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধ হয় নিশ্চিন্তে নিদ্রা যাচ্ছে। কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন, আমি তোমার ছেলের কথা জানি না, তুমি যেতে পারো এখন। যাওয়ার জন্য আমি আসিনি। ঠাকুর প্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর। তার মানে? তার মানে? আমি প্রথমে ভাবলাম বুঝি বিদ্যুৎ চমকালো। না, বিদ্যুৎ নয়। ঠাকুর প্রসাদ কোমর থেকে ধুতির আড়ালে লুকোনো প্রকাণ্ড একটা ভোজালি বের করলো। এ কি? রাজা বাহাদুর আর্তকণ্ঠে চিৎকার করে উঠলেন, শিবপ্রসাদকে আমার চাই, নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না। বলো, বলো আমার ছেলে শিবপ্রসাদ কোথায়, বলো। চোরা কুঠুরিতে। বলতে বলতে রাজা বাহাদুর উঠে দাঁড়ালেন। উঠে দাঁড়িয়ে দেয়ালে ফোটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ। রাজা বাহাদুর সেদিকে আঙুল দেখিয়ে বললেন, ওই যে চোরা কুঠুরি, ওখানেই তোমার ছেলে আছে। ঠাকুর প্রসাদ যেভাবে নেমে গেল, মনে হলো যেন সিঁড়ি আছে। একটু পরেই একটা আর্তনাদ শোনা গেল। ঠাকুর প্রসাদ উপরে উঠে এলো। তার কোলে মরা ছেলে। শিবপ্রসাদ, শিবপ্রসাদ, বাপ আমার। তার কান্নার শব্দে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। মরা ছেলেকে মেঝের উপর নামিয়ে রেখে ঠাকুর প্রসাদ সোজা হয়ে রাজা বাহাদুরের মুখোমুখি দাঁড়ালো। বজ্র গর্জনে বলল, আর নয়, আর নয়, তোমার অত্যাচার অনেক সহ্য করেছি। এবার এবার প্রতিশোধ নেব, প্রতিশোধ। যে ভোজালিটা কোমরে গুঁজে রেখেছিল সেটা সে আবার টেনে বের করলো। আমি ভয় পেলাম। এখনই আমার চোখের সামনে একটা খুনোখুনি হয়ে যাবে ভেবে চিৎকার করে উঠলাম। কি আশ্চর্য, গলা দিয়ে একটুও স্বর বেরোলো না। রাজা বাহাদুর চেঁচালেন, রামলোচন, প্যারিলাল, রামলোচন, প্যারিলাল। ঠাকুর প্রসাদ জোরে হেসে হা হা করে উঠল। কেউ আসবে না, কেউ আসবে না, সবাই যাত্রা শুনতে গেছে। সেই খবর পেয়ে আমি এসেছি। ভগবানের নাম স্মরণ করো, ভগবানের নাম। তারপর কি হয়ে গেল? আমার চারিদিকে ধোঁয়ার রূপ। সে ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর ঠাকুর প্রসাদ হারিয়ে গেল।
ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে। কাঁচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণে সে বিছানার ওপর পড়েছে। বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি। নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম চোরা কুঠুরি খোলার কোনো বোতাম দেখতে পেলাম না। মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই। তাহলে সবই আমার মনের ভুল, কিংবা স্বপ্নে সবকিছু দেখেছি। দরজা খুলে বাইরে এলাম। গেটের কাছে দারোয়ান বসে। তার কাছে গিয়ে দাঁড়াতেই সে উঠে সালাম করলো। তাকে সোজাসুজি প্রশ্ন করলাম, আচ্ছা, এখানে চোরা কুঠুরিটা কোথায়? দারোয়ান চমকে উঠল। চোরা কুঠুরি? হ্যাঁ, যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন। আপনাকে এসব কি বললো বাবুজি? যেই বলুক, কথাটা সত্যি কিনা তুমি বলো না। দারোয়ান চাপা গলায় বলল, ও আমি কিছু জানি না বাবুজি। বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরা কুঠুরি ছিল। মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল। রাজা বাহাদুর মরে যাওয়ার পর তার ছেলে বিলেত থেকে ফিরে এসে মেঝে গেঁথে চোরা কুঠুরি বন্ধ করে দিয়েছিলেন। রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন? ও কলকাতায় থাকে। মাঝে মাঝে 10-12 দিনের জন্য এখানে আসেন। আচ্ছা, আরেকটা কথা, বলেন বাবুজি। রাজা বাহাদুর কিভাবে মারা গেছেন? দারোয়ান তখনই কোনো উত্তর দিল না। এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল। কি হলো বলো। দারোয়ান প্রায় কেঁদে ফেলল। আমি কিছু জানি না বাবুজি, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আমার বাবার মুখে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন, যে প্রজার নাম ঠাকুর প্রসাদ ছিল। দারোয়ান উত্তর দেওয়ার আগেই কর্মকর্তার গলা কানে এলো। চলুন, হাত মুখ ধুয়ে আমরা বেরিয়ে পড়ি। সকালে কলকাতায় ফেরার একটা ট্রেন আছে। তারপর অনেক বছর কেটে গেছে, কিন্তু সে রাত্রে সে দৃশ্যের কথা আমি ভুলতে পারিনি। এখনো মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি। রাজা বাহাদুরের চিৎকার কানে আসে, রামলোচন পিয়ারিলাল। সঙ্গে সঙ্গে ঠাকুর প্রসাদের উৎকট হাসি। কেউ নেই, কেউ আসবে না। ঠাকুর প্রসাদের পায়ের কাছে মরা ছেলে, হাতে উদ্যত ভোজালি। সে রাতে নিছক স্বপ্ন দেখেছি এ কথা মন মানতে চায় না। অতীতের একটা ঘটনা চোখের সামনে ঘটেছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার জানা নেই। এতক্ষণ তোমরা শুনছিলে হরিনারায়ণ চট্টোপাধ্যায় রচিত ভুতুড়ে রাত। আজকের গল্প পাঠে সাগর নীল। ঠাকুর প্রসাদের ভূমিকায় রয়েছেন রাজ চট্টোপাধ্যায়, রাজা বাহাদুর, কর্মকর্তা এবং দারোয়ানের ভূমিকায় কৌশিক গাঙ্গুলি। সাউন্ড রেকর্ডিং, সাউন্ড মিক্সিং, স্পেশাল এফেক্ট কৌশিক গাঙ্গুলি। পোস্টার মেকিং কৌশিক গাঙ্গুলি। আমাদের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং আমাদের নতুন নতুন গল্পের আপডেট পেতে বেল বাটনটাকে প্রেস করতে অবশ্যই ভুল করবে না যেন। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামতগুলো জানাও, তোমাদের গল্পগুলো কেমন লাগছে, কারণ তোমাদের এই মূল্যবান মতামতগুলোই আমাদের আগামী দিনের পথ চলার পাথেয়। তাহলে দেখা হচ্ছে একই দিনে একই সময়।